হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে যেহেতু রবিবার মানেই আপনার আমার সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের রাত। আর রাসেল রাজ ভাইয়ের রাত মানেই আজম জিনের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, ঠিক তাই বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজম জিনের আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আজকে আপনারা শুনতে পাবেন আজম জিন আর আজগর কবিরাজের দুর্দান্ত কম্বিনেশনের একটি মারাত্মক লেভেলের ঘটনা। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের একজন সুপার স্টোরি টেলার আমাদের সজীব ভাই মূলত এখন অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন। আর সেই সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে কেউ কপি ঘটনা আমাদেরকে পাঠাবেন না। মানে অন্য কোনো প্ল্যাটফর্মে যেই ঘটনাগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বা অন্য কোনো মাধ্যমের ঘটনাগুলোকে কপি করে আমাদেরকে কখনোই পাঠাবেন না। আমরা যদি বুঝতে পারি যে না, আপনি এই ঘটনাটি কপি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার ঘটনাটি প্রকাশ করতে পারবো না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই সব ইউনিক ঘটনা আর নিজস্ব ঘটনাগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করুন। ইউনিক জিনিসটা শুধু আমি না, সবাই পছন্দ করে, তাই না? নতুনত্ব সবার কাছেই ভালো লাগে। আর যদি কারো কাছ থেকে ঘটনা কপি করে নিয়ে আসেন, যেটা অন্য কোনো মাধ্যমে ইতিমধ্যেই অনেক মানুষের শুনেছে, তখন কিন্তু এটা আমাদের সবারই একটা বদনাম, তাই না? যে আমরা অন্য কারো ঘটনা নিয়ে তারপর আমাদের এপিসোডগুলো চালাইতেছি। এটা আসলে ভালো শোনা যায় না বা ভালো দেখায় না, এটা উচিতও না। আর তার থেকেও বড় কথা হচ্ছে পাইরেসি ইজ এ ক্রাইম। হ্যাঁ, এটা এক ধরনের ক্রাইম। কারো ঘটনা কপি করা, চুরি করা, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করি, সেটাই আমাদের জন্য বেটার। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের আজম জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার লেখা 13 নম্বর ঘটনা। ইমরান ভাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর কথা বাড়াবো না, চলেন সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করি। বলছে আমার বান্ধবী রূপা, রাজ, আজ আমি তোমার সাথে আজম জিনের একেবারে অন্যরকম শক্তি সম্পর্কে বলতে যাচ্ছি। এই ঘটনাটা শুনলে তুমি বুঝতে পারবে আজম জিন আসলে কতটা শক্তিধর। ঘটনাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? তখন আমি বললাম, আচ্ছা তুমি তাহলে শুরু করো। তখন রূপা বলতে শুরু করে, আমি আজগর মামার বাসার সামনে গিয়ে মামাকে ডাকতে থাকি, কিন্তু কোনো উত্তর পাই না। আমি যেই না চলে আসতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে আজগর মামার মা আমার পেছন থেকে বলে, রূপা, তুই কখন আসছিস? আয় আয়, ভেতরে আয়।
ভেতরে এসে বস। আমি তখন নানিকে দেখে বলি, নানি আপনি কেমন আছেন? মামা কি বাসায় নেই? তখন নানি বলে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। রূপা, তোর মামা এই 3 দিন হলো বাসায় নেই। নানির কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নানি, মামা কবে বাসায় আসবে? কিছু কি জানেন? নানি তখন বলে, জানি না, আমার ছেলেটা যে কি হলো বুঝতে পারছি না। সারাদিন মন খারাপ করে বসে থাকে। এর আগে কখনো তাকে এমন করে থাকতে দেখিনি। নানির কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে যাই আর বলি, কেন, কি হয়েছে মামার? তখন নানি বলে, কি হয়েছে সেটা তো জানি না, কিন্তু আজগর কি একটা নিয়ে সারাদিন চিন্তা করে। এই কথা বলতে না বলতেই আজগর মামা বাসায় চলে আসে। মামাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ আমি দেখি আজগর মামার গলায় কালো কালো দাগ পড়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে মামার সামনে গিয়ে জিজ্ঞেস করি, মামা আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার কথা শুনে মামা বলে, রূপা একটু পরে বলছি মা, এখন তোমার নানিকে বলো 1 গ্লাস পানি দিতে। তারপরে আজগর মামা ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় চুপ করে থেকে মামা বলল, রূপা আমি একটুর জন্য বেঁচে গিয়েছি। মামার কথা শুনে আমি বলি, কি বলেন মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু বুঝিয়ে বলবেন? আমার কথা শুনে আজগর মামা বলল, আচ্ছা তাহলে শোনো। ঘটনাটা বোঝার জন্য আমি এখান থেকে পুরো ঘটনাটা আজগর মামার ভাষায় তুলে ধরার চেষ্টা করছি। বলছে আজগর মামা, আমি কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় যাচ্ছিলাম, কারণ আমার বড় হুজুর ডাক পাঠিয়েছিল। কিছু দূর যেতেই শুনতে পাই অনেক দূর থেকে কেউ যেন রাগান্বিত কণ্ঠে বলছে, আজগর, তোর বড় হুজুরের সাথে দেখা করতে যাচ্ছিস, গিয়ে কোনো লাভ নাই। তোর বড় হুজুর আর বাঁচবে না। যা গিয়ে দেখ তোর বড় হুজুরের কি অবস্থা করেছে। আর তুই যদি আমাদের কাজে না গলাস তাহলে তুইও মরবি। এটা বলে চুপ হয়ে যায় আওয়াজটা। আমি তখন আমার আশেপাশে খুঁজতে থাকি কথাটা কে বলেছে, কিন্তু আমি কাউকেই দেখতে পাই না। তারপরে কোনো সমস্যা ছাড়াই মাদ্রাসার সামনে চলে যাই। মাদ্রাসার সামনে যেতেই আমার গা ঘেঁষে গরম একটা বাতাস চলে যায়। আমি বুঝতে পারি এই মাদ্রাসার আশেপাশে অনেক খারাপ কিছু একটা আছে। আমি তাড়াতাড়ি করে আমার শরীরটা বন্ধ করে নেই। তারপরে বিসমিল্লাহ বলে মাদ্রাসার ভেতরে প্রবেশ করি। মাদ্রাসার ভেতরে গিয়ে দেখি বড় হুজুর তার বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে 10-12 জনের মতো ছাত্র। আমি তাদের সামনে গিয়ে সালাম দেই আর গিয়ে জিজ্ঞেস করি, বড় হুজুর এই সময় শুয়ে আছে কেন, কি হয়েছে তার? আমার কথা শুনে বড় হুজুরের ছাত্ররা বলে, ওয়ালাইকুম আসসালাম, আমরা তেমন কিছু জানি না। আমরা এই 4-5 দিন ধরে দেখছি বড় হুজুর কেমন যেন একা একা থাকে, আর আমাদের তেমন পড়াও ধরে না। আমরা কিছু জিজ্ঞেস করলে বড় হুজুর বলে, বাবা তোরা এখনো অনেক ছোট, এসব শুনে তোরা কি করবি? তোরা দেখবি কিছুদিন পরে আমার সাথে দেখা করতে আমার একটা ছাত্র আসবে, তার নাম আজগর আলী। সে অনেক বড় কবিরাজ। আচ্ছা আপনার নাম কি? ছাত্রদের থামিয়ে দিয়ে বললাম, হ্যাঁ বড় হুজুর যে ছাত্রের কথা বলেছিল আমি আজগর আলী। আমি এবার বড় হুজুরের মাথার পাশে বসে বড় হুজুরকে ডাকি, কিন্তু সে চোখ খুলে না। আমার ব্যাগের ভেতরে পানি পড়া ছিল। পানি পড়া হুজুরের মুখে মারতেই বড় হুজুর চোখ খুলে আমাকে উদ্দেশ্য করে বলে, আজগর, তুই এখানেও চলে আসছিস, যাক ভালো করেছিস, কিন্তু
আর ফিরে যেতে পারবি না। তুই চেষ্টা করলেও আর তোর বড় হুজুরকে বাঁচাতে পারবি না, আর তুই নিজেও বাঁচতে পারবি না। তখন শয়তানটার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। আসলে আমি অনেক রাগী। হঠাৎ করেই আমার রাগ উঠে যায়। বড় হুজুরের ভেতরে থাকা শয়তানটাকে আমি বলি, শয়তান তুই কে? তোর সাহস থাকলে বল, তোর পরিচয় দে আমাকে। আমার কথা শুনে শয়তানটা হাসতে হাসতে বলল, আজগর, আজগর, আমি শুনেছি তুই নাকি অনেক বড় কবিরাজ। পারলে তুই তোর চামচাকে দিয়ে আমার পরিচয় বের কর। তোর চামচারা আমার কিছুই করতে পারবে না। ডাক তোর চামচাকে, এখানে সে আসে কিনা দেখ। শয়তানটার কথা শুনে আমি আরো বেশি রেগে যাই। তখন আমি রেগে গিয়ে বলি, শয়তান তুই নিতে পারবি না। সে যদি আসে দেখিস তোর কি করে। তোরা বাঁচতে পারবি না রে। এখনো সময় আছে, বড় হুজুরকে ছেড়ে চলে যা, চলে যা বলছি। আমার কথা শুনে শয়তানটা আবারও হাসতে হাসতে বলে, এই কবিরাজ, কুত্তার বাচ্চা, আমাদের এখান থেকে কেউ তাড়াতে পারবে না। তোর ক্ষমতা থাকলে তারা আমাদের। আমি শয়তানটার কথা শুনে সূরা পড়তে গিয়ে অনুভব করি আমার মুখ দিয়ে কোনো সূরাই বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু না, আমি কথা বলতেই পারছি না। আমি বড় হুজুরের দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, লাল লাল চোখ নিয়ে। আর তার তাকানো দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিছু সময় পরে বড় হুজুর বিছানা থেকে উঠে আমার গলাটা জোরে চাপ দিয়ে ধরে। আমার মনে হতে লাগলো আর একটু হলেই আমি মারা যাব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার গলাটা চাপ দিয়ে ধরে উপরে তুলে বাহিরে নিয়ে জোরে একটা আছাড় দেয়। আছাড়টা খেয়ে আমি অনেকটাই ব্যথা পাই। আমি মাটিতে বসে আছি, হঠাৎ বড় হুজুর রূপী শয়তান জিন আমার সামনে এসে হাতটা লম্বা করে আমার গলাটা ধরে মাদ্রাসার পাশে একটা পুকুরে ফেলে দেয়। পুকুরের ভেতরে পড়ে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে আমার আর কিছু মনে ছিল না কি হয়েছিল আমার সাথে। আমার জ্ঞান ফিরলে দেখি আমি মাদ্রাসার ভেতরে শুয়ে আছি। আমি আমার আশপাশটা ভালো করে খেয়াল করতে লাগলাম, কিন্তু না, আমি কোনো খারাপ শয়তানের উপস্থিতি দেখলাম না। এবার আমার মনে পড়ে আজম জিনের কথা। আমি আজম জিনকে স্মরণ করি, কিন্তু সে আসছে না। কিছু সময় মন খারাপ করে বসে আছি আর ভাবছি এসব কোন শয়তানের কাজ হতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে আজম জিনেরও কোনো খবর নেই। আমার প্রচুর পরিমাণ রাগ হচ্ছিল আজম জিনের ওপর। সে এখন এমন করছে কেন? এখন আর সে আগের মতো আসছে না। আমি রাগে রাগে চিৎকার করে বললাম, আমি আর আজম জিনকে ডাকবই না। সে তো এখন আর আমার ডাকে সাড়া দেয় না, তার নিজের ইচ্ছা মতো আসে। এসব ভাবছি, হঠাৎ আমার মনে পড়ে, আরে বড় হুজুর কই? আমি বাইরে গিয়ে বড় হুজুরকে খুঁজতেছি, কিন্তু কোথাও তাকে দেখি না। আমি আবার মাদ্রাসার ভেতরে গিয়ে দেখি বড় হুজুরের ছাত্ররা কান্না করছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করি তারা কেন কান্না করছে আর বড় হুজুর কোথায়। তখন তারা কান্না করতে করতে বলল, ভাইয়া, বড় হুজুরকে শয়তানগুলো নিয়ে গিয়েছে। আমরা তাই কান্না করছি, আমাদের সামনে থেকে নিয়ে চলে গিয়েছে। এই কথা শুনে আমি ওখানে বসে পড়ি আর ভাবতে থাকি, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে বাসায় চলে আসি। তারপর থেকে আমি সারা দিন চুপ করে বসে থাকি, কারোর সাথে তেমন কিছু বলি না। আর প্রতিদিন রাতে একটা অভয়ব আমার স্বপ্নে এসে বলে, এই কবিরাজ, তোর বড় হুজুরকে বাঁচাতে পারলি না। আর মাত্র 4 দিন,
তারপরেই তারপরেই তোর বড় হুজুরকে আমার প্রভুর নামে বলি দেব। আমার প্রভু অনেক খুশি হয়ে আমাদের আরো বেশি শক্তিশালী করে দেবে। কবিরাজ, তোর হাতে আর 4 দিন সময় আছে। দেখ তোর বড় হুজুরকে বাঁচাতে পারিস কিনা। পরপর 3 দিন আমার স্বপ্নে আসলো আর একই কথা বলল। আমার রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, কারণ তখন আমার হাতে এতটা শক্তি ছিল না। এমন করে 3 দিন চলে যায়। 4 দিনের দিন সন্ধ্যার দিকে নামাজ পড়ছিলাম। সালাম ফিরিয়ে দেখি আমার পিছনে জুব্বা পরিহিত একটা সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে দেখে সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম। কে আপনি, আর এই সময়ে কি করছেন এখানে? আমার কথা শুনে ছেলেটা মোটা কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম আসগর আলী। কেমন আছো তুমি? অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এখনই বের হতে হবে। তার কথা শুনে বুঝতে পারি এটা আর কেউ না, এটা আজম জিন। আমি তখন রাগান্বিত কণ্ঠে আজম জিনকে উদ্দেশ্য করে বলি, কেমন আছি আমি? দেখছো না আমি কেমন আছি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তা তুমি কি মনে করে আসছো আজ এতদিন পরে? না আসলেও তো সমস্যা ছিল না। আমার মুখে এমন কথা শুনে আজম জিন বলে, আসগর আলী, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। আমি এখন তোমার সাথে দেখা করতে আসছি, এর কারণ তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে। চলো বন্ধু, আর রাগ করে থেকো না আমার উপরে। আমি আজম জিনের কথা শুনে চিৎকার করে বলি, না না, আমি যাব না কোথাও। আজম, তুমি চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। এই কথা বলতেই দেখি আমার শরীর অনেক গরম লাগছে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার শরীরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি রীতিমতো ঘামতে থাকি, এতটাই গরম লাগছিল। হঠাৎ আমি আজম জিনের দিকে তাকিয়ে দেখি আজম জিন রাগে ফসফস করছে, আর তার সারা শরীর দিয়ে কালো কালো আগুনের লাভা গড়িয়ে গড়িয়ে পড়ছে, সাথে কালো ধোঁয়া বের হচ্ছে। মুখের কথা আর কি বলবো, আমার সারা শরীর এখনো ভয়ে কেঁপে কেঁপে ওঠে সেই দৃশ্যর কথা মনে পড়লে। তার মুখটা দেখতে এমন ছিল, মাথায় বড় বড় 2টা শিং, চোখ দিয়ে আগুন ঝরে ঝরে পড়ছে। আর এসব দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কিছু বলতেই যাব, হঠাৎ আমাকে থামিয়ে দিয়ে আজম জিন রাগে ফসফস করতে করতে বলল, আসগর আলী, তোমার সাথে এত সব ঘটে গিয়েছে, আমি তো কিছুই জানতাম না। আমি তখন আজম জিনের কথা শুনে কান্না করতে লাগলাম। এটা দেখে আজম জিন আরো রেগে যায়। তখন সে রাগান্বিত কণ্ঠে বলে, আসগর, তুমি আমাকে বলবে, আমি তার আগেই সব খবর পেয়েছি। আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এবার পরিকল্পনাটা ভিন্ন। তোমাকে নিয়ে বড় হুজুরকে ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচাতে যাব। আজগর, তুমি এখনই চলো, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমি কান্না জড়িত কণ্ঠে আজম জিনকে বললাম, আজম, তুমি কি জানো ওরা বড় হুজুরকে কোথায় নিয়ে গিয়েছে? আমার কথা শুনে আজম জিন বলল, আজগর, তুমি হয়তো জানো না, আমার নাম শুনলে ভয়ে পুরো জিন জাতি থর থর করে কাঁপে। আর ওরা তো সামান্য ইফরিত। ওরা তো সামান্য ইফরিত, ওরা তো সামান্য ইফরিত। আর 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 ও
তোমার চোখের পলক পড়ার আগেই ওদের পুরো রাজ্য ভেঙে তছনছ করে দিতে পারি আমি আজম। তুমি কি ভুলে গিয়েছো আমি আজম? আমি কি করতে পারি? আমি কিছু বলতে যাব, তখন আবারও আজম জিন আমাকে থামিয়ে দিয়ে বলল, আজকর, আমি জানি তুমি কি বলবে। আমরা এই শয়তানদের রাজ্যে কি করে যাব, এটাই তো। এটা নিয়ে তুমি ভেবো না। বাইরে গিয়ে দেখো তোমার জন্য কারা দাঁড়িয়ে আছে। আমি আজম জিনের সাথে বাইরে গিয়ে দেখি, আমি প্রথম দিন আজম জিনের রাজ্যে যেই ঘোড়া আর ঘোড়ার গাড়িটা দেখেছিলাম ওটা আমার সামনে দাঁড়িয়েছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ঘোড়া দুইটার দিকে। এমন সময় আজম জিন আমাকে বলে, আজকর, তুমি নিশ্চয় এদের চিনতে পেরেছ। আমি বলি, হ্যাঁ, এরা তো সেই ঘোড়া, তাই না? আজম জিন বলে, তুমি ঠিক ধরেছ। আজকর, আর দেরি করা ঠিক হবে না। তুমি এখনই গাড়িতে উঠে বসো। আজম জিনের কথা শুনে আমি গাড়িতে উঠে বসি, কিন্তু তখন দেখি আজম জিন নিচে দাঁড়িয়ে আছে আর ঘোড়া দুইটার সাথে অজানা কি একটা ভাষায় কথা বলছে। সাথে সাথে তারা গাড়িটা নিয়ে আকাশে উঠতে শুরু করে, কিন্তু তখনও আজম জিন নিচেই দাঁড়িয়ে আছে। আমি উপরের থেকে চিৎকার করে আজম জিনকে বলি, বন্ধু, তুমি যাবে না আমার সাথে? আমার কথা শুনে আজম জিন হাসতে হাসতে বলে, আজকর, তুমি যাও, আমি সময় মতো চলে আসব। আজ শয়তানগুলোর খেলা শেষ করতে হবে। তুমি যাও, আমি আছি তোমার সাথে। হঠাৎ আমি খেয়াল করি আমার অনেক বেশি গরম লাগছে। আমি চিন্তা করি, এটা কি হচ্ছে এখানে? তারপরে আমি যেটা দেখি ওটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সামনে যে ঘোড়া দুইটা আকাশে উড়ে উড়ে যাচ্ছে, তাদের পিঠের উপরে আজম জিন একটা ভয়ঙ্কর দানবের রূপে দাঁড়িয়ে আছে আর অজানা কোনো এক ভাষায় চিৎকার করে কি যেন বলছে। এসব দেখে আমি চুপ করে বসে থাকি। এমন করে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ করে দেখি আমাদের চারপাশে হাজার হাজার শয়তান আকাশে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি আজম জিনকে ডাক দিয়ে বলি, বন্ধু, এখানে কি হবে আর এরা কারা? আমার কথা শুনে আজম জিন রাগান্বিত কণ্ঠে বলে, আজকর, তুমি চুপ করে বসে থাকো। তুমি চাইলে তোমার চোখ বন্ধ করে রাখতে পারো, কারণ এখন এখানে ওদের অনেক ভয়ঙ্কর ভাবে মেরে ফেলবো। এই কথা বলতে না বলতেই শয়তানগুলো আমাদের খুব কাছে চলে আসে। সাথে সাথে আজম জিন উপরের দিকে তাকিয়ে অনেক ভয়ঙ্কর জোরে একটা চিৎকার করে। সেই চিৎকারের শব্দে পুরো আকাশ বাতাস যেন কাঁপতে শুরু করে। আর এমন বিকট শব্দে শয়তানগুলোর ভেতর থেকে অনেকগুলো শয়তান ওখানেই মারা যায়। আমি নিজেও প্রতিবার ভয় পেয়ে যাই, এমন অদ্ভুত আজম জিন। তারপরেও যে শয়তানগুলো বেঁচে ছিল তারা আবারও আমাদের দিকে আসতে থাকে। আমি আজম জিনের দিকে তাকিয়ে দেখি সে তার মুখের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের করছে। আমি বুঝতে পারছি আর বাঁচতে পারবে না শয়তানগুলো। আমার চোখের পলক পড়ার আগেই যেন ধোঁয়ার কুণ্ডলি শয়তানদের গায়ে যেয়ে লাগে। সাথে সাথে আমি দেখি তারা ছটফট ছটফট করতে করতে ওখানেই মারা যায়। কিছু সময়ের ভেতরে আবারও সবকিছু নীরব। আমরা আবারও চলতে শুরু করি। অনেক সময় পার হওয়ার পরে একটা ঝাঁকি অনুভব করি। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমরা অন্য একটা রাজ্যে চলে এসেছি। আমি তখন সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাই। এ কি,
আজম জিন কোথায়? ঘোড়ার উপরে তো এখন কেউ নেই। ঠিক তখনই অনেক দূর থেকে আজম জিন রাগান্বিত কণ্ঠে বলে, আজগর, আমি আছি তোমার শরীরের ভেতর, তোমার সাথে। সময় মতো তোমার সাথে দেখা করব। তুমি সামনের দিকে হাঁটতে থাকো, আমি তোমার যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। আজম জিনের কথা শুনে সামনের দিকে হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পাই আজম জিনের মুখ থেকে বের হওয়া সেই ধোঁয়ার কুণ্ডলী আমার চারপাশে ঘোরাঘুরি করছে। এটা দেখে আমি বুঝতে পারি আজম জিন আমার আশেপাশেই আছে। এবার আমি আরো বেশি সাহস পাই মনের ভেতর। আরো বেশ কিছু দূর এগিয়ে যেতেই দেখি অনেকগুলো ভয়ঙ্কর অবয়ব বানরের মতো দেখতে, তারা আমার সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই আমার শরীরে একটা গরম বাতাস এসে লাগে। সাথে সাথে আমার শরীরটা অনেক বেশি ভারী লাগতে শুরু করে। ঠিক তখনই আমার ভেতর থেকে ভয়ঙ্কর মোটা কণ্ঠে আজম জিন বলে, আজগর আলী, আমি তোমার ভেতরে আছি, তুমি ভয় পেও না। আমি আছি তো তোমার সাথে, তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না যতক্ষণ আমি আজম জিন বেঁচে আছি। সাথে সাথে দেখি শয়তানগুলো আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এবার আমি অনুভব করি আমার শরীরের গঠন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আমার মনে হতে লাগে যেন আমি শয়তানগুলোকে এক হাত দিয়ে চাপ দিয়ে মেরে ফেলতে পারবো। আর আমার শরীর থেকে সজারুর মতো কাঁটা বেরিয়ে আসে, অনেক বড় বড় কাঁটা। দেখে বোঝা যায় অনেক ধারালো ছিল সেগুলো। কিছু সময় পরে আজম জিন ভয়ঙ্কর জোরে চিৎকার করে ওঠে। সেই সময় আমার শরীর থেকে সজারুর কাঁটা বের হয়ে শয়তানগুলোর গায়ে যেয়ে লাগে। তারপরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি ওখানে সব কয়টা অবয়বই মারা গিয়েছে। আমি অনুভব করি আমার শরীরের ভেতর থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে। আজম জিন শয়তানগুলোকে মারার পরে আমার শরীর থেকে বের হয়ে যায়। কিছুটা সামনে গিয়ে চিৎকার করে বলে, ইফরিত, আমি এসে গেছি, তুই প্রস্তুত থাকিস। আজ তোর শেষ দিন। তোর বাপ ইবলিশ আসলেও তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ একজন বলল, এই তুই কে রে? তুই মনে হয় ভুলে গিয়েছিস তুই এখন আমার রাজ্যে আছিস, আর তোর সাহস আছে বলতে হবে তুই একাই আমার সব জিনদের মেরে ফেলেছিস। আমি সত্যিই অবাক তোর শক্তি দেখে। বলতো তুই কে? আজম জিন তখন ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে বলল, তুই সামান্য একটা ইফরিত জিন হয়ে আমার শক্তি নিয়ে কথা বলছিস? ইফরিত, তুই কি জানিস না আমি তোদের মতো শয়তানের জম? হ্যাঁ, আমি আজম জিন। আজম জিন তার নাম বলার সাথে সাথেই যেন ইফরিত জিনের পুরো রাজ্যটা 2-3 বার কেঁপে কেঁপে উঠল। ওদিকে হাতে সাথে ইফরিত জিন চুপ হয়ে যায়। তারপরে আজম জিন আমাকে উদ্দেশ্য করে বলে, আজগর আলী, তুমি প্রাসাদের ভিতরে যাও, আমি আসছি। তুমি যাও, আমি এদিকের কাজটা শেষ করে আসি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমি আর কোনো কথা না বলে সোজা প্রাসাদের ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখি নিখোশ কালো অন্ধকার প্রাসাদের ভেতরে। আমি নিজেকেও দেখতে পাচ্ছিলাম না, এতটাই অন্ধকার ছিল। প্রাসাদের ভেতরে আমার অনেক ভয় ভয় লাগছিল। হঠাৎ করে একটা বিশাল দেহী অবয়ব আমার সামনে এসে দাঁড়ায়।
সাথে একটা বোটকা দুর্গন্ধে আমার মাথাটা ঘুরতে থাকে। আমার মনে হচ্ছিল আর বেশি সময় আমি এখানে হয়তো জীবিত অবস্থায় থাকতে পারবো না। ওই অবয়বটা যখনই না আমার গলাটা চাপ দিয়ে ধরতে যাবে, ঠিক তখনই ঝনঝন ঝনঝন আওয়াজটা আমার কানে আসে। আমি তখন আওয়াজটা পেয়ে মনে অনেকটা সাহস ফিরে পাই। সাথে সাথে দেখি আমার পায়ের নিচের মাটি থরথর থরথর করে কাঁপছে। আমি অনেক গরম অনুভব করতে শুরু করি। এতটা গরম লাগছিল আসলে বলার মতো না। আমি রীতিমতো ঘামতে থাকি। আমি অবয়বটার দিকে তাকিয়ে দেখি সে এদিকে ওদিকে তাকাতাকি করছে আর চিৎকার করে বলছে, কে তুই? সামনে আয় বলছি, আয়, তোর সাহস থাকলে আমার সামনে আয়। আমার সামনে থাকা অভব এই কথা বলতেই প্রাসাদের উপরে ঝপ করে কিছু একটা পড়ার আওয়াজ হয়। আমি বুঝতে পারি আজম জিন এখন তার ভয়ঙ্কর রূপে আসতে যাচ্ছে। পরক্ষণে আমি আমার সামনের দিকে তাকিয়ে দেখি অভবটা আমার একেবারেই কাছে চলে এসেছে। অভবটা আমাকে বলে, এই কুত্তার বাচ্চা, বল এখানে কে আসছে? আমার রাজ্যে তুই কার সাথে এসেছিস বল। এই কথা বলে অভবটা আমার গলাটা চাপ দিয়ে ধরে। আমি প্রচণ্ড ব্যথা পাই। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, আর একটু হলেই আমি মারা যেতাম। হঠাৎ তখন সজারুর কাঁটা এসে অভবটার গায়ে লাগে। কাঁটাটা তার গায়ে লাগতেই অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সাথে সাথে দেখি প্রাসাদের ভেতর একটা ভয়ঙ্কর দানব ঢুকেছে। তার সারা শরীর দিয়ে নীল রঙের আলো বের হচ্ছে। সেই আলোতে প্রাসাদের ভেতরে আলোকিত হয়ে গিয়েছে। তার চোখ লাল লাল, পুরাই আগুনের মতো লাল। আর সেই দানবটা এতটাই বড় ছিল আমি ঠিক বলে বোঝাতে পারছি না। দানবটাকে দেখে আমি বুঝতে পারি এটা আমার বন্ধু আজম জিন, কারণ সে ছাড়া আর কোনো জিন এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে না। আমি পাশেই পড়েছিলাম। আজম জিনকে দেখে আমি অনেক কষ্টে উঠে দাঁড়াই। আমি তখন চিৎকার করে বলি, আর আমার কোনো ভয় নেই, সে চলে এসেছে, আমার বন্ধু আজম জিন চলে এসেছে। শয়তানটা অনেক কষ্টে সেখান থেকে উঠে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ওখান থেকে একটুও নড়াচড়া করতে পারছিল না। আজম জিন শয়তানটাকে যখনই মারতে যাবে, ঠিক তখনই আমি আজম জিনকে উদ্দেশ্য করে বলি, আজম, তুমি এখন এই শয়তানটাকে মারবে না। আগে ওর কাছে জিজ্ঞেস করো বড় হুজুরকে কোথায় রেখেছে, তারপরে তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করো। আমার কথা শুনে আজম জিন হাসতে হাসতে বলল, আজকর ওসব নিয়ে তুমি ভেবো না। বড় হুজুরকে আমি অনেক আগেই এদের হাত থেকে উদ্ধার করেছি। বড় হুজুর এখন আমার রাজ্যে আছে, নিরাপদেই আছে। আজম জিনের কথা শুনে আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি তোমার কাজ শুরু করে দাও বন্ধু। এই শয়তানের বাচ্চাকে বুঝিয়ে দাও আজম জিন আসলে কে, আর এটাও বুঝিয়ে দেবে আজম জিনের সামনে শয়তান জিন পড়লে তার কি অবস্থা হয়। আমার কথা শুনে আজম জিন শয়তানটার সামনে গিয়ে বলে, কে রে শয়তান, চিনতে পেরেছিস আমাকে? আমি তোদের মতো শয়তানদের জম। আজ এই মুহূর্তে তোর খেলা শেষ করে দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। সাথে সাথে ইফরিত জিনটা কান্না করতে থাকে। আজম জিনের পা জড়িয়ে ধরে মাপ চাইতে থাকে, আর কত কি তার রাজ্যটাও তাকে দিয়ে দিতে চায়, কিন্তু আজম জিন তার কোনো কথা শোনে না। সে কি আকুতি মিনতি করছিল বাঁচার জন্য। আমি জানতাম এখানে এখন কি হবে, এখন এখানে যেটা হবে আমি সেটা দেখতে পারবো না। তাই আমি আমার চোখ বন্ধ করে কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকি। কিছু সময় যেতেই একটা চিৎকারের শব্দ শুনতে পাই, আর একটা সুঘ্রাণ ছড়িয়ে আসে।
আমি একটু চোখটা খুলে দেখি শয়তানটা ছটফট ছটফট করছে, ঠিক যেন কাটা মুরগির মতো ছটফট করছিল। আর শয়তানটার চারপাশে ধোঁয়া আর ধোঁয়া। সেই ধোঁয়া যত তার শরীরে লাগছে ততই তার ছটফটানি বাড়ছে। একটা সময় শয়তানটা মাটিতে লুটিয়ে পড়ে, সাথে সাথে দেখি ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে সেই ইফরিত শয়তানটা। তারপরে আজম জিন আমাকে নিয়ে তার রাজ্যে যায়। ওখানে 2 দিন থাকার পরে আমাকে আর বড় হুজুরকে বাসায় দিয়ে যায়। কিন্তু আমি এখনো ঠিকমতো সুস্থ হতে পারিনি। আজম জিন আমাকে তার রাজ্যে নিয়ে চিকিৎসা করিয়েছিল। সে বলেছিল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আমি। তারপরে আজগর মামা আমাকে বলল, রূপা, এই দেখো, আমার গলায় শয়তানটার চাপ দিয়ে ধরেছিল, সেটার দাগ এখনো আছে। আমি তাকিয়ে দেখি, কই, দাগ তো কিছুই নেই। কিন্তু আমার ভালো করেই মনে আছে প্রথমে আমি দাগটা দেখেছিলাম। আমি আর কিছু বললাম না। আমি শুধু অবাক দৃষ্টিতে মামার মুখের দিকে তাকিয়েছিলাম। এই বলে রূপা তার ঘটনাটা শেষ করেছিল। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজকের ঘটনাটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে খুব তাড়াতাড়ি আবার আজম জিনের ভয়ঙ্কর একটা ঘটনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ইমরান ভাই, কেমন লাগলো ঘটনাটা আপনিও কিন্তু জানিয়ে দেবেন। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভোতারটার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা, কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। ভোতারটা দীর্ঘজীবী হোক। ভোতারটা টিমের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি চলে যাচ্ছি। কথা হবে অন্য আরেক দিন ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল রাজ ভাই, হোয়াট এ স্টোরি ম্যান। কি ঘটনা লিখে পাঠাইছেন ভাই, দুর্দান্ত দুর্দান্ত লেভেলের ডার্কনেস ছিল আজকের ঘটনাটিতে। সত্যি আজম জিনের আগমন, মানে আজম জিন যে দিন দিন যেরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, সত্যি অসাধারণ ভাই, অসাধারণ। দিন দিন যেন আমাদের আজম জিন আরো ভয়ঙ্কর ভাবে প্রকাশ পাচ্ছে। সত্যি ভাই, এক কথায় উড়ে গেছে আজকের এপিসোডটি। আমি হলফ করে বলতে পারি আমাদের শ্রোতাবৃন্দরা আজকের ঘটনাটিকে অনেক অনেক বেশি লাইক করবে, অনেক বেশি পছন্দ করবে। রাসেল রাজ ভাই, আপনি এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এইরকম নতুন নতুন ঘটনা উপহার দেবেন, এটাই আপনার কাছে আশা করি ভাই। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের আজম জিনের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছেও আজকের ঘটনাটি বেশ ভালো লেগেছে। আপনাদেরকে শুধু এটাই বলবো, আপনাদের কাছে যদি আমাদের ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি ঘটনাগুলোকে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার পরিচিত অন্যরাও এই ঘটনাগুলো শুনতে পারে বা আমাদের ভোতারটা পরিবারটা যেন আরও সবার কাছে পরিচিতি লাভ করতে পারে। আশা করি আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আর এছাড়াও আপনারা সরাসরি চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভোতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।